আমরা কি করব সারফেস টেনশন। সারফেস টেনশনকে বাংলায় বলা হয় স্যার পৃষ্ঠ টান। তরল পদার্থ আছে, এই তরল পদার্থের উপরিতলের পৃষ্ঠের যে মলিকিউলস গুলো থাকে সেই মলিকিউলস গুলো একে অপরকে ধরে আকর্ষণ করে এবং যে আকর্ষণ বল তাদের উপরে কাজ করে তাকে বলা হয় সারফেস টেনশন। এই একটা আকর্ষণ, যে আকর্ষণটা কাজ করে একে অপরের মধ্যে, যে আকর্ষণ কাজ করে, যে বলের যে ফোর্স ওখানে কাজ করে, সেটাকে বলা হয় সারফেস টেনশন। এই সারফেস টেনশনের জন্য কি হয় সাধারণত ভালো করে দেখবে। প্রথমে আমি একটু ডেফিনেশনটা করে, যদিও ডেফিনেশন ডাজ নট ম্যাটার স্যার, এইসব দেখে শুনে কিছু লাভ নেই, আমরা এক্সাম্পল দেখলে আরো বেটার বুঝতে পারবো। তো সারফেস টেনশন ইজ দ্য প্রপার্টি অফ এনি লিকুইড বাই ভার্চু অফ হুইচ ইট ট্রাইজ টু মিনিমাইজ টু ইজ ফ্রি সারফেস এরিয়া। তার মানে এখানে শর্ট করে বলছি, তখন মিনিমাইজ, এই কথাটা মিনিমাইজ ইজ সারফেস এরিয়া। তার মানে কি কোনো কোনো পদার্থের, কোনো তরল পদার্থের সে সবসময় না তার সারফেস এরিয়াকে মিনিমাইজ করতে চায়, মানে কি ছোট করতে চায়, কখনো ফেলিয়ে ছড়িয়ে দিতে চায়নি। জল নিজেকে কখনো চায় না যে আমি ছড়িয়ে দেয়, কারণ সে তার যে সারফেস এরিয়াতে আছে সে সবসময় চাই যে আমার সারফেস এরিয়া সবসময় মিনিমাইজ থাকবে, ছোট করবে, আরো ছোট করে দেবো। তো এইটাকে বলে সারফেস টেনশন। এই যে ছোট করার যে ক্ষমতা, সবাইকে ধরে টেনে ছোট করে দেবো উপরের পৃষ্ঠতলটা, সেটাকেই সারফেস টেনশন বলে। ব্যাস প্লেন। এই সারফেস টেনশন ফোর্স বাই লেন্থ, এই যদি আমরা ফর্মুলা দেখি, ফোর্স বাই লেন্থ হয়, ফোর্সের এফ দিয়ে ডিনোট করা হয়, লেন্থের এল, ওয়ার্ক ডান আর ওয়ার্ক ইন চেঞ্জ ইন এরিয়া। এটা কি রাশি পরে আমি দেখছি, এটা একটা স্কেলার রাশি। সারফেস টেনশন কি দিয়ে শুরু হয়, এস দিয়ে, ইংলিশটা এস ফর সারফেস টেনশন, এন্ড এস ফর কি স্যার, স্কেলার। মনে রাখবে এস ফর কি, স্কেলার রাশি। তো সারফেস টেনশন এস দিয়ে শুরু হয়, স্কেলার রাশি এস দিয়ে, তো এটা এস স্কেলার কোয়ান্টিটি। সারফেস টেনশন কোহেসিভ ফোর্সের কারণে হয়। তো আমরা সেই কোহেসিভ ফোর্স পড়ানোর সময় বলেছিলাম না স্যার, সারফেস টেনশনের কারণ কি, কোহেসিভ ফোর্স। সারফেস টেনশনের কারণ কি, পৃষ্ঠটানের কারণ কি, কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স মানে একে অপরের সঙ্গে জোরে আকর্ষণ করে থাকে, একটা সেম সাবস্টেন্সের একই অণু একটা অণুর সাথে জোরে যে জোর বেঁধে থাকে, যে একটা টানে জড়িয়ে থাকে। সারফেস টেনশনে কোহেসিভ ফোর্স কারণে ঘটে। এর ইউনিট সিজিএস পদ্ধতিতে ইউনিট ডাইন পার সেমি অ্যান্ড এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার এটা হয়। ধরো আর ডাইমেনশন হচ্ছে, দেখতে ডাইমেনশনটা মনে রাখতে হয়, ডাইমেনশন পরীক্ষা আসে। এফ বাই এল, আমার সূত্র কি আছে, এফ বাই এল। এফ এর ডাইমেনশন কি আছে, এম এল টি টু, এম এল টি মাইনাস টু বাই এল এর ডাইমেনশন এল, তো এখানে এল এল কেটে যায়, এম টি মাইনাস টু। তো এটা হচ্ছে স্যার সারফেস টেনশনের ডাইমেনশন বা মাত্রা। ম্যাডাম দেখা যাচ্ছে স্যার। আর এখানে ইউনিটটাও পরীক্ষা আছে সিজিএল এর এসআই পদ্ধতিতে। এখানে আর একটা ইউনিট স্যার রেলে পড়ে, তোমরা তো ন্যাচারাল জানো সারফেস টেনশন মানে এন বাই এম। ন্যাচারালি আমরা দেখি ইউনিট দেখি, সারফেস টেনশন মানে এফ বাই এল। এফ এর স্যার এফ মানে কি ফোর্স, ফোর্সের একক কি নিউটন, আর হচ্ছে স্যার এল লেন্থের একক কি মিটার এসআই পদ্ধতিতে, সেই জন্যেই নিউটন পার মিটার। বাট স্যার এটাই রেলের আসে না পরীক্ষায়, রেলের পরীক্ষায় স্যার এই এই ইউনিটটা আসে। ঠিক আছে, আমরা কিসের পার্সপেক্টিভে দেখবো না, ওয়ার্কের পার্সপেক্টিভে দেখবো। আমরা যদি এই ফোর্সকে ওয়ার্কের পার্সপেক্টিভে দেখি তাহলে ওয়ার্ক ইকুয়াল টু কি স্যার, এফ ইন্টু এস। এফ ইন্টু এস মানে কি না, এফ ফর ফোর্স মানে কোনো বস্তুকে যা প্রয়োগ করলে, মানে প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, তখন সেই বস্তুর কার্য হবে। কার্য কাকে বলে, কোনো বস্তু আছে সেই বস্তুকে তুমি জোরে ধাক্কা মারছো, আর ধাক্কা মারছো মানে একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সটা যখন, এই ফোর্সের ফলে এই বস্তুটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্মরণ ঘটবে, স্মরণ ঘটে না স্যার, তখন বস্তুটার কি বলবো, কার্য হচ্ছে। তাহলে কার্য করতে গেলে স্যার বস্তুটার ডিস্টেন্স যেতে হবে, একটা ডিস্টেন্স, সেটা হচ্ছে না ডিসপ্লেসমেন্ট যেটাকে বলা হয়। তো এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর এফকে এবার যদি আমি এফকে নিয়ে নিই, এফ এর মান এখানে কি আছে স্যার, এন। তো ডাব্লু বাই এস, এটা যদি আমরা এফকে যদি এখানে নিয়ে নিই, মানে এফ ইন্টু এস ইকুয়াল টু ডাব্লু, এফ সমান ডাব্লু বাই এস। আর টি মানে এবার এফ এর মান স্যার এখানে ডাব্লু টি সমান, এই টিকে কেন করলাম স্যার, এই টিকে করলাম তার কারণ এই এফটাকে নিয়ে নিয়েছি, টি ইকুয়াল টু ডাব্লু বাই এস বাই এল। এইখানে টি এর মানকে কি না, টি ফর সারফেস টেনশন, টিকে আমরা কি দিয়ে ডিনোট করছি, টেনশনের টি দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তো টি ইকুয়াল টু ডাব্লু বাই এস ইন্টু এল। এল মানে কি না, আমরা টি সমান এফ বাই এল জানি, সেই টি এর মানটা এখানে স্যার বসিয়ে দিয়েছি ডাব্লু বাই এল।
W বাই এল যদি আমরা বসিয়ে দিই, W ইকুয়াল টু ওয়ার্ক আর S ইন্টু এল। স্যার এস এর ভ্যালু মানে কি স্যার? ডিসপ্লেসমেন্ট, সরণ, সরণের ভ্যালু কি স্যার? মিটার, মানে এটাও জানি আমরা ইউনিটটা। আর লেন্থের ভ্যালু কি? মিটার। স্যার দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তুমি ধরতে পারো মিটার ইন্টু মিটার। কি হবে স্যার? এরিয়া হয়ে যাবে না? তো W বাই এ ইকুয়াল টু এই W ওয়ার্ক, ওয়ার্কের স্যার এসআই একক কি? জুল। আর স্যার এরিয়ার কি? মিটার, মিটার স্কোয়ার, এই জুল পার মিটার স্কোয়ার। এটা একটু ক্যালকুলেশন করবে, পরে আমরা আরো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা রেলের এক্সামে আসে, তোমাকে বলবে স্যার এটা আসে না, এটা আসে না, নিউটন পার মিটার আসে না, আসে স্যার এসআই ইউনিট জুল পার মিটার স্কোয়ার আসে। বোঝা গেছে স্যার? তো বলবে যে কিছুই না, সারফেস টেনশন বা পৃষ্ঠটানের একক কি। এবার তো আসি স্যার পৃষ্ঠটান জিনিসটা কি বোঝার জন্য। এটা তো স্যার ম্যাথামেটিক্যালস কিছু জিনিস ছিল, শুধু ইউনিট হচ্ছে ডাইমেনশন অ্যান্ড পদ্ধতি। এরপরে যেটা আসবো স্যার, সেটা আসবো স্যার সারফেস টেনশনের আমরা বেসিক ন্যাচারাল এনভায়রনমেন্টের উদাহরণ। এটা সব থেকে বেস্ট নেব যে সারফেস টেনশন অ্যাকচুয়াল জিনিসটা কি। স্যার প্রথম এই দুটো জিনিস দিয়ে পুরো টেনশনটাকে বোঝাবো। টেনশন মানে কি স্যার? পুরোপুরি টেনশন। আর সারফেস মানে কি না, কোনো জিনিসের ওপরিতল। সারফেস মানে ওপরিতল, ওপরিতলেতে যদি আমার টেনশন এসে যায় তাহলে এটাকে সারফেস টেনশন বলবো। আর টেনশন এলে জোর জবরদস্তি হাত ধরি না, আরো মাথায় তোমার টেনশন এসে গেছে, তখন কি করবে? কারো হাত জোর করে ধরবে, আরে আমাকে বাঁচাও, আমি খুব টেনশনে অবস্থান করছি। তো যখনই আছে তখনই একে অপরকে জোরে টেনে ধরবে। তো এই টেনশন, তখনই এই জায়গায় একটা টেনশন তৈরি হয় সারফেসের ওপর, দ্যাট ইজ কল সারফেস টেনশন। তার মানে কি এখানে একটা ব্যক্তি, এখানে একটা ব্যক্তি আছে আর এখানে একটা ব্যক্তি আছে। এই রোয়ের ওপর এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে। এই যে ব্যক্তিগুলো একে অপরের সঙ্গে মানে হাত ধরে ধরে আছে, এর হাত ধরে আছে, এর হাত ধরে আছে, এর হাত ধরে আছে, এ হাত ধরে, তাহলে প্রত্যেকের হাত ধরে আছে। ব্যাপারটা বোঝা গেছে? তো এবার ব্যাপারটা হচ্ছে কি না, এই নিচ থেকে ওপর থেকে একটা ফোর্স এখানে, কিন্তু এখানের ব্যাপারটা তুমি আলাদা ব্যাপারটা বুঝবে। এই যে ফোর্সটা, এটার একটু অন্য টাইপের এক্সাম্পল, কিন্তু এর মলিকিউলসের উদাহরণ আমি একটু দিচ্ছি। এর সাথে সাথে আমি একটু এটা হাত ধরে আছে পর্যন্ত বলে দিলাম। আর এবার আমি চলে আসি কন্টেনারের জলের মধ্যে। কন্টেনারের ভেতরে যে মলিকিউলসগুলো আছে, এই মলিকিউলসের পাশাপাশি আরও অনেক মলিকিউলস আছে। এই মলিকিউলসগুলো এই কন্টেনারের যে ভেতরে থাকা মলিকিউলস সবাইকে আকর্ষণ করে থাকে। আর যদি সবাইকে আকর্ষণ করে থাকে তাহলে এখানে স্যার এনার্জি কত হবে? জিরোতে পড়ে যাবে। প্রত্যেকেই যদি তোমাকে ধরে টানে তো তোমার এনার্জি আর থাকবে কিছু? মানে একটা লোক আর একটা লোককে মারছে ধরে খুশি, এবার যদি একটা লোককে যদি 10টা লোক এসে মারে তো তোমার মধ্যে আর কিছু এনার্জি বাঁচবে? তো সেই রকম একটা লোককে, একটা অণুকে প্রত্যেকেই আকর্ষণ করছে, তার মানে এখানে এনার্জি স্যার জিরো হয়ে যায়। আর এনার্জি যদি জিরো হয়ে যায় এখানে লো এনার্জিতে পরিণত হয়ে যায়। এটা কি নিট, এখানে ফোর্স কত হয়ে যাবে? ফোর্সও জিরো হয়ে যায়। আর ফোর্স জিরো হলে স্যার এনার্জি কি হবে? এনার্জিও জিরো হয়ে যাবে এখানে। তার মানে এখানে লো এনার্জি কাজ করে, লো এনার্জি কাজ করছে। ঠিক এর ওপরিতলে, গ্লাসের ঠিক ওপরিতলটা দেখছি, এটা নিচের, এটা গ্লাসের ওপরিতলে দেখছি। এই যে ওপরিতলে এই যে অণুটা আছে আর এখানে যে মলিকিউলসগুলো আছে, এই মলিকিউলসকে আকর্ষণ করছে, এই মলিকিউলসের হাত ধরে আছে। এবার ঠিক নিচে একটা মলিকিউলস আছে, এইখানেও মলিকিউলস আছে, এইখানেও মলিকিউল, এইখানেও আছে, এরা সবাইকে আকর্ষণ করছে। কিন্তু তার মানে কি, আমরা যদি এই একটা সাবস্টেন্স মলিকিউলসকে ধরি, এর নিচের মলিকিউলস একে ধরে টানছে, আচ্ছা পাশের মলিকিউলস একে ধরে টানছে, এই মলিকিউলসটা একে ধরে টানছে, এই দিক থেকেও টানছে। কিন্তু প্রবলেমস কোথায়? যে মলিকিউলসের ওপর টপ লেভেল থেকে কেউ ওকে টানছে না, কিন্তু এই মলিকিউলসের টপ থেকেও টানছে, সাইড থেকেও টানছে, বটম থেকেও টানছে, সব জায়গা থেকে টানছে। জলের ভেতরে যে মিডিলে যে জলটা কোনাটা আছে, কিন্তু এই যে উপরে দেখো সব জায়গা থেকে টানছে। এই ইভেন এই যে সারফেসের যে অণুগুলো আছে ছোট ছোট, এরাও কিন্তু একে টানবে, কিন্তু ওপর থেকে কেউ টানছে না। তো ওপর থেকে টানছে না মানে তার মধ্যে কি হবে? এনার্জি কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লো এনার্জি, এখানে লো এনার্জি কনভার্ট করবে, আর এখানে একটা হাই এনার্জি তৈরি হবে। হাই এনার্জিটা কেন তৈরি হবে? তার কারণ এর মাথার উপরে কেউ নেই। যার মাথার উপরে কেউ নেই তার মানে কে নেই? বাবা নেই। আর যার মাথার উপরে বাবা না থাকে তার মধ্যে কি এনার্জি চলে আসবে? হাই না লো? হাই এনার্জি। তার কারণ কি? তাকে কিছু করতে হবে জীবনে, আর যখনই কিছু করতে হবে তার মধ্যে টেনশনও তৈরি হবে। অ্যান্ড দ্যাট ইজ গল, সে যে কাজটা করবে পাশাপাশি কি আছে দেখলো, যেখানে থাকবে তাকে জড়িয়ে প্রচুরভাবে জড়িয়ে ধরবে যাতে সে যেন বেঁচে থাকে। এটা কি বলা যায় সারফেস টেনশন? মানে একটা উপরে যে জলতল সেটাকে একটা স্ট্রেচেবল করে দেবে এতটা।
তো এই ব্যাপারটা হচ্ছে কি, তো এখানের এবারে এবারে সেটাকে পারস্পেক্টিভে আগে এখানে বুঝে নিই। তো এখানের যে অণুগুলো আছে তার মানে এখানে এই পুরো সারফেসের ওপরে কি এনার্জি কাজ করবে স্যার? এখানে হাই এনার্জি কাজ করবে। হাই এনার্জি কেন কাজ করবে? কারণ ওপর থেকে কোনো ফোর্স নেই, আর এখানে সবাই সবাইকে ধরে আছে, তার মধ্যে এর বাবা নেই, মাথায় কেউ নেই, তো এখানে হাই এনার্জি কাজ। তো এই হাই এনার্জি থেকে এটা ফিজিক্সের একটা অভ্যেস যে হাই এনার্জির কোনো সাবস্টেন্সের মলিকিউলসগুলো সে লো এনার্জিতে কনভার্ট হয়, লো এনার্জিতে ছুটে চলে যাবে। তো হাই এনার্জি থেকে লো এনার্জিতে ছুটে আসবে কিছু মলিকিউলস, আর যে মলিকিউলসগুলো কিছু চলে আসবে কিছু, তার মানে এইখানে এ ছিল, এইখানে একটা ছিল, এইখানে আমি যদি এখান থেকে দেখাই যে এই মলিকিউলস দুটো এর সাথে তো হাত ধরে ছিল, কিন্তু এই দুটো বলছে যে আমি আর উপরে সহ্য করতে পারছি না এই হাই এনার্জি, আমি একটু লো এনার্জির সাথে কাছে যাব। তো এই নিচে চলে আসবে। এ যদি নিচে চলে আসবে, এই মলিকিউলস কাকে অ্যাটাচ করবে? তখন একে ধরে থাকার চেষ্টা করবে, আর একে যখন ধরে থাকবে তখন আরো স্ট্রেচেবল হয়ে যাবে, আরো স্ট্রেচেবল হয়ে যাবে, মানে একদিকে নিচের দিকে যাবে, আর ওপর যত ওপরের মলিকিউলসগুলো হাই এনার্জি থেকে লো এনার্জিতে যাবে তখন ওপরের মলিকিউলস কমতে থাকবে, আর যারা বিদ্যমান থাকবে তারা একে অপরকে জোর করে আকর্ষণ করে ধরে থেকে একটা স্ট্রেচ তৈরি করে, স্ট্রেচেবল একটা যেন লেয়ারের মতো তৈরি হয়, একেই বলে সারফেস টেনশন। এই সারফেস টেনশনে কি হয় না, এবার এই যে কন্টেনারের উপরে যে গ্লাসটা আছে, গ্লাসের উপর তুমি যদি হালকা করে একটা ব্লেড রেখে দাও তাহলে তুমি দেখতে পাবে ব্লেডটা ভাসছে। তার কারণটা কি না, একটা পাতলা আস্তরণ তৈরি করে দিয়েছে যেটা যেটা ওই ব্লেডটাকে ভাসতে সাহায্য করে। যেমন আমি যদি এখান দিয়ে দেখি, এই ব্যক্তিটার মধ্যে স্যার হাই এনার্জি কাজ করছিল, এই এনার্জি এত হাই হয়ে গেছে, আর এনার্জি হাই হলেও খারাপ, সে আর কোথায় যাবে, তারপরে তো ব্রহ্মাণ্ড ব্লাস্ট হয়ে যাবে। বলে স্যার আমার কাছে এনার্জি প্রচুর হাই। তো হাই মানে কি, এমন হাই হয়ে যাওনি আবার ব্লাস্ট হয়ে যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে এ বলছে আমার এত হাই আর আমি সহ্য করতে পারছি না, ও হঠাৎ করে গিয়ে এখানে এসে ধূমপাত, ঠিক আছে, চিৎপাত হয়ে গেল। আর যখনই এ সরে গেল তোমার, এ সরে গেল, ঠিক আছে স্যার, এ যদি সরে যায় তাহলে এখান থেকে এ সরে যাবে, আর এখান থেকে যদি সরে যায় এরা কি করবে না, এরা আরো হাতটাকে হয় লম্বা করে দেবে, তাই কি না, লম্বা করে জোর জবস্তি টেনে ধরে থাকবে, মানে এ একটু সাইড হবে, একটু সাইড হবে, একটু আরো সাইড হয়ে যাবে, সাইড হয়ে তখন হাতটা সোজাসুজি হয়ে যাবে, যেমন এই রকম ছিল তখন উঠে, তখন এটা উঠে এই রকম স্ট্রেচেবল হয়ে যাবে, তাই কি না, তখন এবার এটা স্ট্রেচেবল সোজা হয়ে যাবে। আর এটা হয়ে যাওয়ার জন্য এটা একটা জোর জবস্তি, মানে অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা তরলের নিয়ম হচ্ছে আমার আমি বেশি ছড়াবো না, নিজেকে জড়িয়ে ধরে রাখবো, মলিকিউলসগুলো একে অপরকে সঙ্গে আকর্ষণ করে থাকে, এইটা ঠিক এই জিনিসটাকে বলা হয় সারফেস টেনশন। এর ওপরের তল একদম সারফেস এরিয়াটা একদম কি হয় না স্ট্রেচেবল হয়ে যায়, মানে একটা স্ট্রেচেবল মানে কি একটা একটা মানে টোটালটা একটা সুন্দর করে একটা স্তর তৈরি করে যেটার দারুণ। আর এই জন্য এর উপরে মাছি মশা, যেমন পুকুরে দেখো না স্যার, পুকুর বা তুমি নদীতে দেখবে যে ওর ওপরে স্থির জলতল থাকতে হবে, তার উপরে দেখবে মাছি আস্তে আস্তে বা সরি মশা বা ওই তোমার মাকড়সা এরা উপর দিয়ে এগিয়ে যাচ্ছে, মানে একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এর মানেটা কি, এর মানে হচ্ছে ওই জায়গায় একটা স্ট্রেচ করা আছে, মানে সারফেস টেনশন প্রচুর এত থাকার জন্য ও হাঁটতে পারছে ওর উপরে, মানে এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে সুন্দর করে, এটাকে সারফেস টেনশন বলে। আর এইখানে সেম জিনিসভাবে সারফেস এরিয়া একে প্রচুরভাবে স্ট্রেচ তৈরি হবে, তো এটা একটা মানে এরিয়াটা যে সারফেসের ওপরিতলটা, জলের ওপরিতলটা একটা সুন্দর লেয়ারের মতো সেজে যাবে, তার উপর দিয়ে ছোট ছোট পোকামাকড়রা হেঁটেও যেতে পারে। এবার ব্যাপারটা আছে স্যার এখানেও কোহেসিভ আর অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। স্যার যখন এই সাবস্টেন্সটা এই সাবস্টেন্সের মধ্যে কাজ করছিল তখন এটাকে বলা হয় কোহেসিভ, কিন্তু এই ব্যক্তিটা যখন এখানে যে খুঁটিটাকে জোর করে ধরে রেখেছে তখন এটাকে কি বলবো, অ্যাডহেসিভ। আচ্ছা সারফেস টেনশনের জন্য তাহলে অ্যাডহেসিভ ফোর্স কাজে লাগবে না কোহেসিভ ফোর্স কাজে লাগবে? কোহেসিভ ফোর্স কাজে লাগবে। অ্যাডহেসিভ যে তার তো ভয়ই নেই, তার তো টেনশনই নেই, সে তো জানে ওখানে আমার খুঁটি আছে, আমি তো ধরে এরকম করে বসে দাঁড়িয়ে আছি, ওরা পড়ে গেলে পড়ে যা, আর যে লাস্টে টানবে তাকে বলবে পড়ে, তো এইরকম করে তাকে ছেড়ে দেবে না, তো তুমি তখন কি হবে, খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবে। এর মাঝে মানে কি, এই যে অ্যাডহেসিভ ফোর্স কারোর সঙ্গে অ্যাটাচ করে আছে, অ্যাডহেসিভ ফোর্স কাজ করে, এর মধ্যে কোনো টেনশন নেই, নো টেনশন, দ্যাট ইজ মিন নো সারফেস টেনশন। তার মানে সারফেস টেনশনে অনলি কোন ফোর্স ইউজ হয়, কোহেসিভ ফোর্স, আর কোহেসিভ ফোর্সের জন্য সারফেস টেনশন ঘটে।
এই যে এখানে মলিকিউলসগুলো আছে, এখানে অ্যাডহেসিভ, এটার জন্য স্যার সারফেস টেনশন ঘটছে না, ঘটছে স্যার এটার জন্য, এই জন্যই এটা এই রকম করে আকার ধারণ করে থাকে, ঠিক আছে। নেক্সট, বিশুদ্ধ জলের পৃষ্ঠটান স্যার কত, 72 72 ডাইন পার সেমি, আর সাবান জলের পৃষ্ঠটান হয় 32 সেমি ডাইন পার সেমি, আর সংকট উষ্ণতায় জলের পৃষ্ঠটান 0। এরা এই তিনটেই পরীক্ষায় আসা কোশ্চেন রেলের, ঠিক আছে স্যার, রেল এইরকমই কোশ্চেন দেয়। নেক্সট, তারপরে আসবো স্যার, বুঝতে পেরেছো, তাহলে সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান 0, স্যার সাবান জলের পৃষ্ঠটান 32 ডাইন পার সেমি, আর বিশুদ্ধ জলের পৃষ্ঠটান 72 ডাইন পার সেমি। বুঝতে পারা গেছে স্যার, পৃষ্ঠটান বুঝতে পেরে গেছে। এবার আমরা এক্সাম্পলে যাব, এক্সাম্পলটা দেখবো, এক্সাম্পলটা দেখবো স্যার। প্রথম এক্সাম্পল দেখো স্যার, পাতার, কচু পাতার ওপর কি জল, কচু পাতার উপর যদি একটু জল ফেলে দেখো, তাহলে দেখতে পাবে যে এই জলগুলো না এইরকম হেলছে দোলছে, হেলছে দোলছে, তাহলে সেটা হেলছে দুলছে তো, কিন্তু জলগুলো একটু ওভাল শেপে আসে, জল তো ওভাল শেপে এইরকম অবস্থায় নেই স্যার। এটা কিসের কারণ? সারফেস টেনশন। সারফেস টেনশন মানে কি, যে ওই জলের যে কণাগুলো, সারফেসের যে কণাগুলো একে অপরকে এরকম করে জোর করে ধরে আসে, আর ধরে মানে এইখানের একটা কোণা, এইখানের একটা কোণা, সরি এইখানের একটা কোণা, এইখানের একটা কোণা, এইখানের একটা কোণা, এইখানের একটা কোণা, এরা একের একদম শেষের দিকে যে কোণাগুলো, এরা একে অপরকে স্ট্রেচ অবস্থায় ধরে আছে, আর ধরে থাকার জন্য এই কোণাটা ওভাল শেপে চলে যায়, এটাকে বলা হয় সারফেস টেনশন। মানে কোনো বস্তু জলের সারফেস এরিয়ার অংশগুলো একে অপরকে টেনে ধরে থাকে যাতে তার শেপটা নষ্ট না হয়, একেই সারফেস টেনশন বলে। ব্যাপারটা বোঝা গেছে স্যার, সিম্পল ওয়ে। তো এটা সারফেস টেনশনের জন্য হয়, পরীক্ষায় আসে যে পাতার উপর যদি জলের ফোঁটা বিন্দুকারে সাজানো থাকে ওভাল শেপে, এটার কারণ কি? সারফেস টেনশন। নেক্সট স্যার, আমরা যদি দেখি স্যার জলের, এই জল আছে না, সে জলের উপর দেবে মশা বা মাকড়সা যখন ওপরে যায় তখন এ ডুবে যাচ্ছে না, তার কারণ জলের ওপরের তলটা এত স্ট্রেচেবল অবস্থায় থাকে যে এত এরকম করে সুন্দর অণুগুলো একে অপরের সঙ্গে লেগে থাকে, যাতে এই মশা বা মাছিটা জলের ভেতরে ঢুকতে ডুবে যাচ্ছে না, ওপরেই হাঁটাহাঁটি করতে চায়। তো এটাকে বলা হয় স্যার মশা, দ্যাট ইজ কজ অফ সারফেস টেনশন। নেক্সট স্যার, জলের বিন্দু। যদি তুমি এরকম করে, আমরা বৃষ্টির সময় যে ফোঁটা পড়ে, প্রথমে তো জলে কিসে গাছে পড়লো, গাছ থেকে টপ 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 করে যখন তুমি বৃষ্টির ফোঁটা পড়ো, এমনিও দেখো স্যার বৃষ্টির ফোঁটা যদি ওপরে পড়ে এইরকম শেপে পড়ে, তাই কি না স্যার? তার কারণ কি? সারফেস টেনশন। এই যে জলের যে মানে শেষের দিকে, মানে একদম সারফেসের দিকে যে অণুগুলো আছে, এদের ভয় লেগে যায় স্যার, কারণ ওপরের জিনিসটা তো স্যার ভেঙে গেছে। প্রথম তো বলছে এর কেন ভয়, আচ্ছা প্রথম তো জলটার বলছে যে আমি তো আকাশে ছিলাম, বেশ ভেসেই বেড়াচ্ছিলাম, তুই আমাকে ছেড়ে দিলি, মানে এত ভারী করে দিলি, আমি নিচে পড়ে গেলাম। তারপরে আবার ভয় কি, যে আমি তো নিচে পড়ছি, তো আমার শেপ তো আমার ধরে থাকবো না থাকবো সেটার তো একটা ব্যাপার, নিচে পড়ে যে কি শেপে থাকবো, কোথায় ঢুকবো তার ঠিক নেই, তাতে এতে ভয় আসে। আর এই ভয়েতে এই যে শেপের জলের যে পেছন দিকে মানে সারফেসের যে অণুগুলো আছে, এরা ভয় পেয়ে টেনশন লাগে, আর দ্যাট ইজ কল সারফেস টেনশন। জোরে ধরে থাকে না তখনই সারফেস টেনশনের বোধ। তো এইটার কারণ এই শেপ। তো বৃষ্টির কণার শেপ সারফেস টেনশন। কোনো জলের বিন্দু এরকম গোলাকার ধারণ করে, কারণ এর টেনশন লাগে, নিচে পড়লে স্যার প্রবলেম হবে, তার থেকে এই শেপ করে যতটুকু ধরা যায় ধর। তারপরে যখন বুঝতে পারে স্যার উপরে অ্যাডহেসিভ ফোর্সের পরিমাণ কমে যাচ্ছে, কোহেসিভ বেশি হচ্ছে স্যার, আমার টেনশন আরও টেনশন, তো নিয়ে নিচে পড়ে যায়। তো নেক্সট এবার আসবো স্যার, জল দেখতে পাচ্ছ, সেই জলের উপর স্যার ছুঁচ দেখে যাচ্ছ, এই ছুঁচটাকে কিন্তু ওপর থেকে তুমি জাস্ট এরকম করে ফেলে দিলে নিচু হয়ে যাবে। মানে যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু নিচে নেমে যাবে, একদম পুরো ভেতরে ঢুকে যাবে। কিন্তু যদি আস্তে আস্তে আরামসে খুব সুইটলি ছাড়ো, তাহলে তুমি দেখবে এই ছুঁচটা ভাসছে স্থির জলে। তার কারণ স্থির জলের উপরে সারফেস টেনশনটা বেশি থাকবে, আর তার উপরে এই সারফেস টেনশন এমনভাবে অণুগুলো একে অপরকে ধরে থাকে যাতে কি হয়, যাতে খুব মানে ওপরে কোনো কিছু জিনিস বস্তু যদি রেখেও দাও তাহলে কোনো অসুবিধা নেই। এটা একটা স্যার সারফেস টেনশনের কোনো কোনো বাটিতে জল নিয়ে, তাতে যদি কোনো বাটি বা কোনো সাবস্টেন্সে জল, মানে কোনো ইউটেন্সিলস যেগুলো বাসনপত্র আছে, তার উপরে যদি জল দিয়ে সেই জলের ওপরে যদি ব্লেড দাও, তাহলে আস্তে আস্তে এও ডুববে না, দ্যাট ইজ কল সারফেস টেনশন। তাহলে এই পুরো ঘটনাগুলো স্যার কিসের উদাহরণ? সারফেস টেনশন। ক্লিয়ার স্যার? নেক্সট আমরা দেখবো স্যার
এরপরে আসবো সারফেস টেনশনের আরো ম্যাক্সিমাম এক্সাম্পল অফ সারফেস টেনশনের পৃষ্ঠটান আরো দেখবো যে বৃষ্টির ফোঁটা যখন ওপর থেকে জলে আমরা টুপ টুপ করে যখন জলের ফোঁটা পড়ে যখন ফোঁটাগুলো স্যার এইরকম টেনশনের জন্য এরকম অবস্থায় আছে। তারপরে স্যার এইটা সব থেকে ভালো উদাহরণ আছে, যদি আমরা আমরা ফ্ল্যাশ করি, আমরা যখন ওয়াশরুমে ফ্ল্যাশ করি এরকম আমরা দেখতে পাই যখন এই টিউবটাকে আমরা ঘোরাবো এই জলের জলের ফ্লোটা না দেখবে এরকম এই রকম অবস্থা আছে না, এরকম ছড়িয়ে ছড়িয়ে যায়, ছড়িয়ে ছড়িয়ে যায় নাকি, এরকম ছড়িয়ে ছড়িয়ে যায় না। আর এই জন্য ছড়িয়ে ছড়িয়ে যায় না, যখন তুমি বাথরুমে মানে স্নান করো সেই যেখানে যে ফোয়ারাটা কাজ করে না সেখানে দেখবে প্রত্যেকটা জায়গায় একটা করেই ফুটো দেওয়া আছে, কারণ এই একটা করে ফুটো তৈরি করার কারণ প্রত্যেকটা ফুটো থেকে একটা করেই পড়ছে, আর তার কিন্তু যেরকমভাবে পড়ছে সেটা এইভাবেই পড়ছে একটা ফ্লো অনুযায়ী, কিন্তু ওইটা এক জায়গা থেকে এরকম করে ছড়াচ্ছে না স্যার, এক জায়গা থেকে ছড়াচ্ছে না, একটা নল থেকে আসছে এটা ঢুকিয়ে দিয়েছে আর প্রত্যেকটা জায়গায় একটা করে ফুটো করে দিয়েছে, তার কারণ ফ্লোটা একই রকম ভাবে আসছে অনেকগুলো হিসাবে। তো এটার কারণ হচ্ছে কি, এটার ফ্লোটা দেখো এই যে এখানে যে অণুগুলো আছে সেই অণুগুলো নিজের শেপ নষ্ট করতে চাচ্ছে না, যে আমি তো তরল, আমার তো পৃষ্ঠের একটা টান আছে, তরল পদার্থ বলে দিল পৃষ্ঠকে যে আমার তো টান আছে, তুই এত জোরে টেনে ধরে রাখ যে আমার শেপ নষ্ট করব না, এরাও চায় না মানে এদের শেপ নষ্ট করে, এই যে কণাগুলো একে অপরকে এরকম ধরে থাকে এই জন্য এরা শেপ এইরকমই থাকে। নেক্সট আমরা যদি রং তুলি দেখি, দেখবে রঙের যে ব্রাশ হয়, আমরা এখানে রং তুলি দেখছি সব ঠিক আছে, এটাও সারফেস টেনশনের কাজ করবে। এখানে আমরা যদি ব্রাশ দেখি, সেই একটা ব্রাশ হয় না, সেই আমরা কি করব বলো না, এই রকম করে এরকম কি ব্রাশগুলো হয়, এই রঙের যে ব্রাশগুলো হয়, তুলিগুলো যেগুলো হয়, এই তুলিগুলো যদি কোনো কন্টেনারে রাখি আমরা জলে যদি আমরা তুলিগুলো ভিজিয়ে দিই, দিন দেখবে হালকা ভিজানো হয়েছে, এই তুলি হালকা এখানে জল লেগেছে, পুরো দেখবে সব তুলি তো মুছে যাচ্ছে, হ্যাঁ। তো এই রকম করে যদি তুলিগুলো থাকে এতে হালকা একটু ডুবিয়ে রাখো না, পুরো তুলিটা ভিজে যাচ্ছে, পুরো তুলিটায় দেখবে জল ভেতরে ঢুকে গেছে, তার কারণ কি দেখো, একটা তুলির যে অংশ মানে যে সরু অংশ আর একটা তুলির সরু অংশের মধ্যে একটা জল ভেতরে এন্টার করে, আর জল যখন ভেতরে এন্টার করে তখন দুটোর মধ্যে একটা অ্যাডহেসিভ ফোর্স বেশি কাজ করছে, অ্যাডহেসিভ ফোর্স যখনই বেশি কাজ করছে আর কোহেসিভ ফোর্স তো থাকছে কিন্তু অ্যাডহেসিভ ফোর্স কাজ, কিন্তু এখানে বেশি স্যার আচ্ছা ক্যাপিলারি অ্যাকশনে কোন ফোর্স বেশি কাজ করছিল, আর স্যার সারফেস টেনশনে কোন কাজ করবে কে, এই কোহেসিভ মানে জলের যে অণুগুলো একে অপরকে বেশি আকর্ষণ করছে ইন পার্সপেক্টিভ কাউকে ধরে রাখছে কিনা, তো ভেতরের সব সময় ভেতরের দিকে আরো বেশি ঢুকে যায়, তো এইটাকে বলা হয় স্যার সারফেস টেনশনের এক্সাম্পল। তাহলে এটা রং তুলিতেও হয়, এটা তুমি দেখতে পেলে স্যার বৃষ্টির ফোঁটা বা তুমি উপর থেকে যদি জল দাও আর আমরা এখানে দেখতে পাবে যে জল এরকম জলের ফ্লো হচ্ছে, এটা সারফেস টেনশনের উদাহরণ। নেক্সট আমরা দেখবো সারফেস টেনশনের কিছু আলাদা জিনিস, এটা কিসের উপর ডিপেন্ডস করে, সারফেস টেনশন কিসের উপর ডিপেন্ডস করে, স্যার দ্য সারফেস টেনশন ডিপেন্ডস অন বা পৃষ্ঠটা নির্ভর করে টেম্পারেচারের উপর, প্রথম তো আগে ভালো করে বোঝো, সারফেস টেনশন ডিপেন্ডস অন টেম্পারেচার, কিসের উপর ডিপেন্ড করে স্যার, টেম্পারেচারের উপর, উষ্ণতা বাড়লে সারফেস টেনশন কমে, সারফেস টেনশন তার মানে উষ্ণতা কমলে সারফেস টেনশন বাড়বে, এটার উপরে ডিপেন্ড করে কিছু এক্সাম্পল আছে যেগুলো পরীক্ষায় 100% স্যার আসে। স্যার প্রথম তো হচ্ছে স্যার আমরা দেখলাম যে যদি দেখি এটা সব থেকে ফার্স্ট এক্সাম্পল এটা নাও, ফার্স্ট এক্সাম্পল কি হবে না দুধে সর পড়া, দুধকে যদি স্যার দুধ আছে আমাদের বাড়িতে, দুধ যে দিয়ে যায় গোয়ালা, সেখান থেকে এনে তুমি যখন ওভেল করো, স্যার প্রথমে ওভেল হচ্ছে দুধ, আর যখনই ওভেল করছো তখন দুধ ফুটছে, ফোটার পর তাকে হালকা টেম্পারেচার তখন বেশি, আর টেম্পারেচারকে যখন তুমি রেখে দাও দুধকে একটু সাইডে রেখে দাও, তো টেম্পারেচার কি হবে আস্তে আস্তে কমে যাবে, আর যখনই টেম্পারেচার কমবে তখন কি হবে সারফেস টেনশন বাড়বে, আর সারফেস টেনশন যখন বাড়বে তখন একটা অণু আর একটা অণুর মধ্যে প্রচুর পরিমাণে আকর্ষণ করে একে অপরকে ধরে রাখার চেষ্টা করবে, আর এই ধরে রাখতে গিয়ে বেশি বাড়ার জন্য তখনই দুধের উপরিস্তরে একটা এত বেশি সারফেস টেনশন হয়ে যায় যেখানে কি হয় না একটা কোণা আর একটা কোণার সাথে প্রচুর জোরে আকর্ষণ করতে করতে দুধের উপরে এমন একটা স্পটই পড়ে যায়, তার নাম সর বলি না, তো এটা কিসের কারণে, তাহলে দুধে সর পড়ে কিসের কারণ, তোমাকে এক্সাম্পল দেবে সারফেস টেনশন, ক্লিয়ার। তো এটা হচ্ছে কারণ না সারফেস টেনশন তার মানে টেম্পারেচারের উপর কাজ করে, টেম্পারেচার যদি কমিয়ে দাও মানে দুধকে রেখে দিলে তার মানে টেম্পারেচার কমবে তবে সর পড়বে, তুমি বলবে স্যার গরম দুধে সর পড়ে না কেন,
বলবে গরম দুধে সর পড়ে না, এমনিই পড়ে না, কারণ দুধে গরম। তো টেম্পারেচার কমলে সারফেস টেনশন বাড়ে, আর সারফেস টেনশন যখন বেশি হবে তখন সর বেশি মোটা পড়বে। নেক্সট, এরপরে দুটো লোহা। আমরা যখন দেখি স্যার এই রকম একটা লোহার পাত আর এই একটা লোহার পাত, এই দুটো লোহার পাতকে একটা একটা বড় লোহার পাত তৈরি করতে গেলে স্যার কি করতে হয়? ওয়েল্ডিং করতে হয়, তাই কি না? ওয়েল্ডিং তখনই করতে হয় যখন তাকে প্রথম তো এই লোহাকে জয়েন করা যায় না, কি করবো? একে গলিয়ে দাও। তো ওয়েল্ডিং এর মাধ্যমে একে গলিয়ে দেওয়া হলো, আর গলিয়ে দিয়ে দুটোকে যদি অ্যাটাচ করা হয় তখন দুটো একটা অপরের সাথে আকর্ষণ করবে কি না, এই যে লোহা আর এই লোহার মধ্যে যে মলিকিউলসগুলো আছে, এই মলিকিউলসগুলো কোহেসিভ ফোর্সের মাধ্যমে একে অপরকে জোরে আকর্ষণ করবে। আর কোহেসিভ ফোর্স, আর এই ফোর্স সব থেকে বেশি কার কাছে থাকে? কোহেসিভ ফোর্স সলিডের কাছে। সলিডের কাছে থাকে না, আগে প্রথমে দেখেছি কোহেসিভ ফোর্স। তখন একে অপরকে যখন আকর্ষণ করবে এ বড় হয়ে যাবে, তখন এই দুটো জয়েন হয়ে একটা বড় জায়গায় পৌঁছে যায়, দ্যাট ইজ কল কোহেসিভ ফোর্সের কারণে হয় একটা বড় ইস্পাত তৈরি হয়ে যায় দুটো জয়েন করে। তো এটা স্যার ওয়েল্ডিং এ কাজে লাগে, ঠিক আছে? নেক্সট, তারপরে হচ্ছে গরম খাবার। এ দেখো এটা কি করে, গরম খাবারকে ডেলিশিয়াস খাবার স্যার দেওয়া আছে, কি খাবার আছে আমিও জানি না। দেখতে পাচ্ছি এখানে কিছু বুঝতে পারছো স্যার, বাঁধাকপি না সামথিং ফুলকপি কিছু একটা আছে, ঠিক আছে, সোয়াবিন, যাই হোক কিছু একটা আছে। তো এই খাবারকে যখন তোমার কাছে রাখা হয়, তোমার দেখবে জাস্ট খাবার আসার আগেই দেখবে আমাদের একটা শরীরে ঠোঁট দিয়ে একটা লালা আসে, তাই কি না স্যার? যেমন এই যে খাবারটাকে তুমি যদি আচ্ছা কোন খাবার খেতে সব থেকে সুস্বাদু লাগে, গরম খাবার না ঠান্ডা খাবার? গরম খাবার। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই গরম খাবার কেন ভালো লাগে, তার কারণ হচ্ছে এই গরম, আচ্ছা গরম জিনিসের ওপর সারফেস টেনশন কি হবে? কমে যাবে না? আর যখনই সারফেস টেনশন কমে যাবে কোনো তরল পদার্থ কি হবে? ছড়িয়ে ছিটিয়ে যাবে, তো তখন আর এরকম করে টানবে না কাউকে, তো বলে যা যা দূরে যা, যত যাবি তো যা, এটাকে বলে না স্যার? তো সারফেস টেনশন এখান থেকে হয়। সারফেস টেনশন যখন টেম্পারেচার বাড়ে সারফেস টেনশন কমে যায়, কমে গেলে সে তত বেশি ফেলে যাবে, চারধারে ছড়িয়ে যাবে। আর যার সারফেস টেনশন বেশি সে সর হয়ে যাবে, একে টানবো একে টানবো দিয়ে এরকম সর হয়ে যাবে, ওর সাথে আলগা হয়ে যায়। এই সর তুলে নিয়ে আমরা স্যার একটু বিস্কুটের উপর রেখে তার উপরে চিনি মিশিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? এটা খায় না, ছোটবেলায় সব করতো। এবার তোমাদের ছোটবেলা কেমন, তোমাদের স্টাইলের ছোটবেলা, আমাদের ছোটবেলা এটাই ছিল স্যার, বিস্কুটের উপর সর দিয়ে তার উপরে ব্রিটানিয়া সামথিং বিস্কুট, তার উপরে সর দিয়ে তার উপরে কি চিনি ছড়িয়ে আর একটা বিস্কুট দিয়ে আমরা কি খেতাম সামথিং। তো তারপরে আসছি স্যার, এইটা হচ্ছে সারফেস টেনশন। এরপরে এই যে ডেলিশিয়াস খাবার কেন হয় স্যার, কারণ গরম খাবার ডেলিশিয়াস হয় কেন? গরম খাবার যখন মুখে যায়, মুখের যে মানে আমাদের মুখের মতো কি মানে জিভ আছে, জিভের যে তরল পদার্থ থাকে তার উপরে যখন যায় তখন ওর সারফেস টেনশন, ওই তরলটাকে কি করবে? গরম খাবার গিয়ে গরম করবে, আর গরম করলে ওর সারফেস টেনশন কি হবে? কমে যাবে। আর যখনই কমে যাবে তরলটা চারধারে ছড়িয়ে পড়বে জিভের উপরে, এরকম করে আমি চারধারে জিভের উপরে, আর জিভের উপর যখনই ছড়াবে এর যে স্বাদ ছিল এই স্বাদগুলো টোটাল জিভের এদিক ওদিক ছড়াবে। এই জন্য ঠান্ডা খাবার খেলে তোমার স্বাদই লাগে না, তার কারণ যেখানে খাচ্ছ সেখানেই স্বাদ, আর এই জায়গায় স্বাদ। হয়তো মিষ্টি খাচ্ছ, তেতোর জায়গায় তুমি মিষ্টি ঢুকিয়ে দিয়েছো, আরে তেতোর জায়গায় মিষ্টি ঢুকিয়ে দিচ্ছে, মিষ্টিই লাগছে না। আরে তেতোর জায়গায় যদি তুমি মিষ্টি ঢুকিয়ে যাও, তোমাদের জীবের যে স্বাদ গোলকগুলো যেখানে যেখানে আছে, সামনের দিকটা কি থাকে? মিষ্টি। স্যার পেছনের দিকে কি থাকে? তো তুমি পেছনের দিকে ঢুকিয়ে দিয়েছো, মিষ্টিটাকে তুমি সামনে না খেয়ে পেছনে ঢুকাচ্ছ, তখন তোমার কি হবে? তো সারফেস টেনশন। আর তারপরে তো হচ্ছে কি, গরম নয়, যদি গরম রসগোল্লা ঢুকে তো যেখানেই তুমি জিভে রাখো না কেন ওই জায়গায় চলে আসবে, তুমি পেয়ে যাবে, কারণ ও আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে চারধার তরল পদার্থটা, জিভের ভেতরে যে তরল। আর যদি তুমি স্যার গরম না রেখে ঠান্ডা রাখো, আর তুমি আচ্ছা লঙ্কা দেখবে, লঙ্কা খাওয়া যারা শেখনি তাদেরকে একটু বলে দিই স্যার, লঙ্কা খেতে গেলে প্রথম তো লঙ্কা গরম করে আমরা খাই না, তার মানে সারফেস টেনশনের ব্যাপার কোনো নেই, সারফেস টেনশন এখানে সব থেকে বেশি হবে, মানে সারফেস টেনশন কমে গেলে ছড়িয়ে যায় তো বেশি হবে, ছড়াবে না। আর এই জন্য সারফেস টেনশন ছড়িয়ে যায়। দেখবে ঝাল কখন লাগে স্যার, ঠান্ডা তরকারিতে ঝাল লাগে না গরম তরকারিতে বেশি ঝাল লাগে? গরম তরকারিতে ঝাল লাগে, তার কারণ কি, যখন তুমি গরম তরকারিটা দাও সারফেস টেনশন কমে যায়, টেম্পারেচার বাড়ছে সারফেস টেনশন কমছে, তখন মানে তোমার জীবের যে লালা থাকে, যে তরল পদার্থ থাকে, টেম্পারেচার কমে বেশি হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে, টেম্পারেচার বেশি হয়ে গেলে সারফেস টেনশন কমে যায়, আর সারফেস টেনশন কমে গেলে চারধারে ছড়িয়ে দাও, তো জীবের চারধারে ঝাল লাগছে তখন। কিন্তু তুমি যখন কাঁচা লঙ্কা খাও, দেখবে কাঁচা লঙ্কা খাওয়া যখন শেখানো হয় ছোটবেলায়, মা বলে স্যার একটা সাইটে খা, কারণ সাইটে কি থাকে স্যার,
টক। আর সাইডে যদি কাঁচা লঙ্কা সামনের দিকে দিয়ে যে কামড়াবে সে তো স্যার গেল, ঠিক আছে, সামনে যদি কামড়াও তাহলে গেল, এই জন্যই সাইড দিয়ে খেতে হয়। নেক্সট তারপরে আসি স্যার, আমরা তাহলে ডেলিশিয়াস খাবার, এই জন্য এটা ডেলিশিয়াস হয়ে যায়, তার কারণ কি গরম খাবার আমাদের জিভের চারধারে ছড়িয়ে যায়। আর এর কারণ কি, এর সারফেস টেনশন, টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে। নেক্সট আমরা আসবো, এটা হয়ে গেল। নেক্সট আসবো স্যার এখানে ঘনত্ব দিয়ে দেখবো, একটা ঘনত্ব। স্যার সারফেস টেনশন কোন কার উপরে ডিপেন্ড করে, মানে ঠিক আছে, তো সারফেস টেনশন ডিপেন্ডস অন ফার্স্ট হচ্ছে কি টেম্পারেচার, সেকেন্ড হচ্ছে কি স্যার ডেনসিটি। ডেনসিটি নিয়ে আমি একটু কথা কম বলবো, কারণ ডেনসিটি বিদ্যুতে পৃষ্ঠটান কখনো কখনো বৃদ্ধি পায়, আবার কখনো কখনো কমে যায়। তো আমি এখানে এটা বলবো না, আমি একটু অন্য কথা বলবো। বলছি স্যার এটা আমি অন্য জায়গায় আলোচনা করব। তো এখানে বলছি যে এখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারে কি আছে না ওয়াটার আছে। এই ওয়াটারের মধ্যে তুমি যদি কেরোসিন মিশিয়ে দাও, স্যার আচ্ছা জলের ওপরে আমি কেরোসিন মিশিয়ে দিলাম, এটা কেরোসিন, তুমি বুঝতে পারবে না এই জন্য আমি একটা লাল করে দিচ্ছি, এটা জল, নিচেরটা জল, আর ওপরেরটা কি কেরোসিন, এটা ওয়াটার আর এটা কেরোসিন। স্যার আচ্ছা জল, আচ্ছা কেরোসিন প্রথম তো ভাসবে না ডুবে যাবে? ভাসবে, তার কারণ কি না ওয়াটারের যে ডেনসিটি, ঘনত্ব, ঘনত্ব মানে গাঢ়ত্ব কেরোসিনের থেকে বেশি, তার মানে যার ঘনত্ব বেশি সে স্যার নিচে থাকবে, আর যার ঘনত্ব কম সে উপরে থাকবে, তো কেরোসিন। আচ্ছা জলের উপর কেরোসিন দেওয়া হয়, আচ্ছা আমরা প্রথমে পড়েছিলাম স্যার জলের ওপরে যদি কেরোসিন না দেওয়া হয়, শুধু জল থাকে উপরে, তরল পদার্থ থাকে, তার উপরে মশা হাঁটতে পারে, মাকড়সা হাঁটতে পারে, হাঁটতে পারে না স্যার? এবার বলছি আমি মশাকে মারতে চাই, যদি মশা মারতে চায় তাহলে কামান আনতে হয়, তো কামানটা হচ্ছে কি কেরোসিন, তো কেরোসিনকে এনে স্যার জলে মিশিয়ে দাও, তা জলে যদি মিশিয়ে দাও তাহলে জলের ওপরে কেরোসিন ভাসমান অবস্থায় থাকবে, আর এরপরে যখন মশা আসবে, এবার দেখো ভালো করে শোনো, মানে স্যার পুরো ফিজিক্স, এটা হচ্ছে জলের ডেনসিটি বেশি কেরোসিনের পার্সপেক্টিভে, কেরোসিন বেশি কেরোসিনের কম, তো জলের উপর কেরোসিন ভাববা যখনই কোনো মানে জলের ওপর তার থেকে কম ঘনত্ব, জলের ওপর জলের থেকে কম ঘনত্বের কোনো দ্রব্যকে যদি জলের ওপর মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই তরলের ঘনত্ব স্যার সারফেস টেনশন কমে যাবে, বোঝা গেছে স্যার? তার মানে এই জলের ওপর স্যার যখনই কেরোসিন মিশিয়ে দিচ্ছি স্যার কি হচ্ছে, সারফেস টেনশন কি হবে, বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। শুধু জল একা থাকলে তার টেনশন বাড় ঠিকঠাক থাকে, কিন্তু জলের ওপর কোনো কোনো দ্রব্য মিশিয়ে দিচ্ছি, মানে ঘনত্ব কম ঘনত্বের, জলের থেকে কম ঘনত্বের দ্রব্য যদি মিশিয়ে দিই তাহলে কি হবে, সারফেস টেনশন কমে যায়। আর যখনই কমে যাবে তখন মশা যে ওখানে বসে সে ডিম পারে না, লার্ভা দেয় না, জলের উপর আগে বসতো পা দিয়ে, কিন্তু এরপরে যখনই বসতে পা গেড়ে যাবে, নিচে ঢুকে যাবে, আর লার্ভা গিয়ে জলের নিচে, আর যখনই জলের নিচে চলে যাবে তাহলে জলের তো নিচে ঢুকে গেল সারফেস টেনশনের জন্য, কিন্তু উপরে দেখছে স্যার কেরোসিন ভাসছে, তো লার্ভাগুলো মারা যায়। এটা বোঝা গেছে? এই জন্য বর্ষাকালে আমরা কি করি না জল যেখানে যেখানে জমে সেখানে সেখানে কেরোসিন তেল ছড়িয়ে দিই, তার কারণ কি লার্ভাগুলো জলের নিচে এন্টার করে যায়। বোঝা গেছে স্যার? এটা হচ্ছে জলের ঘনত্ব বা তরলের ঘনত্ব, যা ঘনত্ব বৃদ্ধিতে ডেনসিটি বা পৃষ্ঠটান কমে, দ্যাট ইজ। তারপরে তৃতীয় নাম্বার দ্রবীভূত বস্তুর অবস্থান, যদি কোনো তরলেতে দ্রবীভূত বস্তু কোনো কিছু যদি মিশানো হয় তাহলে সারফেস টেনশন কমে যায়। এগুলো সবেতেই না, তুমি শুধু মনে রাখো স্যার সারফেস টেনশন কমে যাবে, যা অ্যাডিশন হবে। তার মানে কি তরলের ঘনত্ব কোনো কিছুর উপর যদি একটা মিশায় তো ঘনত্ব কমে, মানে ডেনসিটি এই সারফেস টেনশন কমে যায়। দ্রবীভূত কোনো দ্রবীভূত বস্তু যদি মেশায় ডেনসিটি কমে যায়। দূষণ, যদি তরলের বিশুদ্ধ তরলের থেকে বিশুদ্ধ তরলকে আমি দূষণ করে দিই তাহলেও তার সারফেস টেনশন কমে যায়। কেন কমে যায় আমি বলছি, দ্রবীভূত বস্তুর অবস্থান, সাবান গুঁড়ো জলে মেশালে সারফেস টেনশন কমে যায়। প্রথম তো দেখো, এবার ভালো করে বোঝো স্যার, এখানে কাপড় কাচার ছবি নেই, দরকার ছিল একটা, যাই হোক। আচ্ছা কোনো জৈব বস্তু যদি তরলে অবস্থান করে সারফেস টেনশন কি হয়, কমে। আচ্ছা প্রথম তো হচ্ছে জৈব বস্তু, জৈব বস্তু বলতে কি তুমি বলতে পারো না যে কোনো তুমি নিতে পারো, আচ্ছা তবু আমি এখানে বলি স্যার সাবান গুঁড়ো যদি মেশায়, প্রথম তো হচ্ছে জলের সারফেস টেনশনকে যদি আমি কম করতে চাই জলকে প্রথমে কি করতে হবে, উত্তপ্ত করতে হবে, তাহলে জল যদি উত্তপ্ত হয়ে যায় সারফেস টেনশন কমে যায়, আর সারফেস টেনশন যদি কমে যায়, পৃষ্ঠটান যদি কমে যায় তাহলে জল বেশি, এই জন্য আমরা গরম জল দিয়ে কাচি প্রথম তো, তার কারণ কি জামার ভেতরে ভেতরে ঢুকে যায় কণাগুলো, জলের অণু ভেতরে ভেতরে ঢুকে। এরপরে ব্যাপার, এরপরে কি করি না, এরপরে যদি সাবান গুঁড়ো মিশিয়ে দিই
মানে পাউডার, কি পাউডার স্যার? সার্ফ। সার্ফ মিশিয়ে দিলাম, তো সার্ফ মিশিয়ে দিলে আরো সারফেস টেনশন কমিয়ে দেবে। প্রথম তো হচ্ছে গরম জলে সারফেস টেনশন কমে, যখনই সারফেস টেনশন কমবে তখন আরো জল ছড়িয়ে পড়বে চারধার। তো গরম জলে সারফেস টেনশন কমে, এই জন্য ঠান্ডা জলের থেকে গরম জলে কাপড় কাচলে বেশি ছাড়ে বলে। ছাড়ে মানে কি, মানে পরিষ্কার হয় মানে কি, এই ভেতরে ভেতরে ঢুকে যায় জলের কণাগুলো। নেক্সট, এরপরে ওর উপরে আবার সার্ফ মেশাও, যদি সার্ফে মানে সার্ফ মেশাও, তাহলে সার্ফ যদি মিশিয়ে দাও তাহলে আবার সারফেস টেনশন আরো কমে যাবে, তখন আরো ভেতরে ঢুকবে জল। জল ঢুকে ওখান থেকে যত ময়লা ফয়লা আছে সব টেনে বার করবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য, যে কোনো বস্তুর অবস্থান সারফেস টেনশনকে কি হয়, কমিয়ে দেয়। সারফেস টেনশন কমলেই ভেতরে ঢোকে, জল ছড়িয়ে যায়। নেক্সট, দূষণ। আরেকটা হয়, দেখো এই যে এই তরলের অবস্থান না সারফেস টেনশন, কোনো জৈব বস্তুর অবস্থান সারফেস টেনশন কমে, এটার একটা উদাহরণ দেখো। তখনকার দিনে না এই জাহাজ চলতো, পালতোলা জাহাজ, ঠিক আছে? এই পালতোলা জাহাজে এই রকম বড় বড়, আচ্ছা এইখানেই এই তো এটা ছবিটা আছে স্যার এখানে। স্যার তখনকার দিনে এই যে জাহাজ চলতো, মাঝ নদীতে জাহাজ আটকে গেছে এবং জাহাজ হঠাৎ করে দেখবে সাইক্লোন উঠেছে মাঝ নদীতে স্যার। আর যখনই সাইক্লোন এরকম ওঠে তাহলে ঢেউগুলো কিরকম হবে স্যার? ঢেউগুলো হবে এরকম 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 ঢেউ উঠবে। আর যদি এরকম এরকম ঢেউ ওঠে, মানে এত বড় বড় ঢেউ ওঠে মাঝ নদীর মাঝখানে, মানে মাঝ নদীতে, তাহলে কি হয়? নদী নয় স্যার, নদী নয় তো সমুদ্র, মাঝ নদীতে স্যার, ঠিক আছে? তো এখানে স্যার এটা জাহাজ, এটাকে তুমি জাহাজ ভাবতে পারো, ঠিক আছে? তো এইরকম এত বড় বড় যদি ওঠে, তো জাহাজের উপরে যদি একটা ঢেউ পড়ে তো জাহাজ নিচে চলে যাবে। তো তখন বুদ্ধি করতো কি, দেখো ফিজিক্স কোথায় কোথায় ইউজ হয়। আজকে নয় স্যার, এটা আগেকার দিনে ইউজ হতো। এখন তো সব মানে সবই ব্যবস্থা নিয়েই যায় মাঝ নদীতে, মাঝ সমুদ্রে। এর মতো যে যে বাবারা বসে থাকতো, ভাস্কো দা গামার কথাই ভাবো, আর সে কোথা দিয়ে আসছে স্যার? সে উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, তারপরে যাচ্ছে স্যার ভারত মহাসাগর হয়ে, সরি বঙ্গোপসাগর হয়ে কোথায় যাচ্ছে ভেতরে? আরব সাগর, আরব সাগর হয়ে, আরব সাগর হয়ে, সরি আরব সাগর হয়ে কোথায়? ইন্ডিয়ায় ঢুকছে। তার মানে কতগুলো স্যার পারাপার করেছো, তার মানে ঢেউ তো কোথাও না কোথাও খেয়েছে স্যার। তো মাথায় কি ছিল না, মাথায় ছিল যে এই রকম ঢেউ যদি ওঠে তাহলে মাছ নদীতে কিছু অপদ্রাব্য মিশিয়ে দেবো, তো জলের টেনশন কমে যাবে। আর টেনশন কমে গেলে আরো বড় বড় ঢেউ উঠবে না স্যার, ছোট ছোট ঢেউ উঠবে, যাকে আমরা ঠিলে ঠিলে চলে যাব। ব্যাপারটা হচ্ছে দেখো, এরপরে এই যে বড় বড় ঢেউগুলো আছে না স্যার উঠছে, এই ঢেউগুলো ভেঙে যাবে। ভাঙতে কি করতে হবে না, এর টেনশনটাকে কমিয়ে দাও। প্রথম তো হচ্ছে যখন টেনশন যারও বেশি থাকবে, দেখো ভালো করে শোনো, যদি টেনশন প্রচুর থাকে তখন এইটাকে যদি আমরা উঠাই এইটাও উঠবে, অনেক বড় বড় ঢেউ উঠবে। তো একটা ঢেউ যদি এইরকম ওঠে, তার টানে পরের ঢেউটা সেও এরকম করে টেনা হয়ে উপর দিকে উঠবে। তার টেনশন বেশি, প্রচুর টেনশন ধরে আছে একে অপরকে, কিন্তু একে টেনশন কমিয়ে দাও। যখনই টেনশন কমিয়ে দাও ঢেউগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, ছড়িয়ে যেতে চাইবে না। যাকে যত বড়, দেখো তোমরা সবাই মিলে হাত ধরে দাঁড়িয়ে আছো, একজন আরেকজন আরেকজন একজন একজন কিরকম লাড়িয়ে দাও, দেখবে প্রত্যেকটা এরকম এরকম করে লড়বে না। তার কারণ কি, প্রত্যেকে জোরে ধরিয়ে আছে। আর যদি জোরে না ধরে থাকো, একে অপরকে জোরে ধরে নেই, মানে তুমিও ধরে নেই তারপরে ধরে নেই, তখন যদি লাড়িয়ে দাও দেখবে এ শুধু এখানে সরিয়ে গেল, এখানে সরে গেল, এখানে সরে গেল, তো টেনশন কমে যায়। তার মানে যদি সারফেস টেনশন কমে যায় তাহলে সে ছড়িয়ে যায়, চারধার ছড়িয়ে যাবে, আর ঢেউ তখন বড় ঢেউ ভেঙে ছোট হয়ে যায়। এই জন্য ভাস্কো দা গামা কি করতো না, যখনই জাহাজে আসতো তখন হয় ডিজেল পেট্রোল নাহলে কেরোসিন নিয়ে চলে আসতো। কি করতো না, যখনই মাঝ নদীতে এরকম ঢেউ উঠছে, বলছে দূর থেকে ঢেউ বোঝা যায়, বলছে ভাস্কো দা গামা স্যার ঢেউ উঠছে তো কেরোসিন ঢাল, তো ঢেউ থেকে নেমে আসতো। এটা হচ্ছে স্যার জৈব বস্তুর কখনো তরলে সারফেস টেনশনের কারণ। তরলের দূষণ, যদি তরলের পৃষ্ঠতলের কোনো অপদ্রাব্য দূষিত হয় সাধারণত পৃষ্ঠটান কমে। তার মানে যতগুলো আমি দেখলাম পয়েন্ট সব কমলে সারফেস, এই সব বাড়লে সারফেস টেনশন কমে।